জানেন যে যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্টস শিল্প রপ্তানির শুল্ক ছিল সবচাইতে বেশি, শতকরা 16%। স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সেই সমস্ত কোনো সুবিধাই যুক্তরাষ্ট্রের বাজারে আমরা পাইনি। 16% শুল্ক দিতে হতো, $8 বিলিয়ন। এখন সে বলা হচ্ছে যে যদি তাদের কাছ থেকে তুলা আমদানি করা হয় এবং অনেক রকম শর্ত যদি পূরণ করা হয় তাহলে সেটা শূন্য শুল্কে আমরা ধরতে পারব। শূন্য শুল্ক কত? 16% তো আলাদা, বাইরে অন্য যে শুল্ক 19% সেটা হবে না, সেইটা আমরা দিতে পারব। কিন্তু গার্মেন্টস ব্যবসায়ীরা তো পরিষ্কার বলছেন যে এটার মধ্যে এত শর্ত আছে এবং তুলা আমদানির ব্যাপারে এত ধরনের বিধি নিষেধ আছে যে ওইটা করে তাদের আদৌ কোনো লাভজনক হবে কিনা গার্মেন্টস মালিকরাও নিশ্চিত না। তার মানে আসলে যেটাকে পজিটিভ ধরা হচ্ছে ওটা আসলে কোনো কিছু না। এবং বাংলাদেশের যারা ব্যবসায়ী, যারা আমদানি রপ্তানি করেন, তারা কেউই কিন্তু সন্তুষ্ট না। বাংলাদেশের শিল্প কলকারখানা, ছোট ব্যবসায়ী, মাহমুদা যাদের কথা বললেন, তারা তো নাই। কোনো ধরনের অর্থনৈতিক তৎপরতার সাথে যুক্ত কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, শুধুমাত্র কতিপয় কমিশন এজেন্সির সাথে যারা যুক্ত থাকেন এরকম লোকজন ছাড়া আর কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বাংলাদেশের তারা এটা নিয়ে সন্তুষ্ট না, শুধু না, তারা ভীত, সন্ত্রস্ত। এবং যেভাবে চুক্তি হচ্ছে তাতে আপনি মাহমিজার কাছ থেকে শুনলেন যে গ্রামীণ অর্থনীতিতে একটা ভয়ঙ্কর রকম ধস নামবে। যে গ্রামীণ অর্থনীতিতে নন ফার্ম অ্যাক্টিভিটিস, মানে যে পোলট্রি, ফিশারিজ, এই সমস্ত যে সমস্ত জায়গাগুলোতে আমাদের একটা গ্রোথ দেখা যাচ্ছে, ডেইরি, এগুলিতে একটা ভয়ঙ্কর রকম ধস নামবে। এবং সেখানে কর্মসংস্থান বর্তমানে 65 থেকে 70 লাখ কর্মসংস্থান। যদি সেই অর্থনৈতিক ধস নামে তাহলে একটা কর্মসংস্থানের ক্ষেত্রে একটা এমনিতেই বেকারত্ব আমাদের অনেক বেশি, সেখানে একটা ভয়ঙ্কর রকম বেকারত্বের, আরো নতুন একটা বেকারত্বের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি যে আমদানিগুলি করা হবে, সে আমদানিগুলি করতে গেলে আপনি ধরেন সিপিডি একটা হিসাব করেছে যে তাদের কাছ থেকে যে সমস্ত পণ্য আমদানি করা হবে সেখানে যে শুল্ক রেয়াত দেওয়া হবে, শুল্ক রেয়াতের কারণে প্রায় 1,500 কোটি টাকা লস হবে বাংলাদেশে। আমাদের কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে একটা সমস্যা আছে, যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম। আমাদের জিডিপির তুলনায় ট্যাক্সটা বাড়ানো দরকার। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ফলে ট্যাক্সটা আরো কমবে, মানে ট্যাক্স জিডিপি রেশিও কমবে। ওইটাকে যদি আবার ওই সমান করতে হয় কিংবা তার থেকে বাড়াতে হয় তাহলে অন্যান্য ক্ষেত্রে জনগণের উপরে ট্যাক্সের বোঝাটা বাড়াইতে হবে, এরকম একটা পরিস্থিতি হবে। তো সিপিডির হিসাবটা কিন্তু খুব আংশিক। এটা হচ্ছে শুধুমাত্র যে সমস্ত পণ্য আমদানি করতে গেলে আপনি শুল্ক ছাড়বেন সেটার জন্য যে ক্ষতি, কিন্তু এর সাথে যোগ করতে হবে যে কি কি পণ্য বেশি দামে আমদানি করতে হবে, কি কি পণ্য অপ্রয়োজনীয় আমদানি করতে হবে। আপনি ধরেন বোয়িং বিমান আমদানি করবেন, কোনো প্রয়োজন নাই। অস্ত্র আমদানি করবেন, কোনো প্রয়োজন নাই। তুলার মানে গম, মাছ, মাংস সবকিছু যে বেশি দামে আমদানি করতে হবে, সেই বেশি দাম, এই সমস্ত যদি হিসাব করেন তাহলে আরো কয়েক হাজার কোটি টাকার মধ্যে যোগ হবে বাংলাদেশের ক্ষতি। আর সেগুলির সাথে যে কম্পিট করার তো কোনো প্রশ্ন নাই। এই যে ধসটা নামবে অর্থনীতির, যে অর্থনীতি এমনিতেই ভালনারেবল অবস্থার মধ্যে, তার জন্য যে ক্ষতি, ওটা তো কোনো অপরিমেয়, ওটা তো কোনো হিসাব নাই। পাশাপাশি আপনি অন্যান্য দেশের সাথে যে সমস্ত ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে। মানে জ্যোতির্ময় বললেন যে ধরেন গার্মেন্ট শিল্পের কথাই যদি বলেন, গার্মেন্ট শিল্প ইউরোপে একটা বড় মার্কেট। ইউরোপের মধ্যে যে সমস্ত দেশ একটু মেরুদণ্ড দেখাচ্ছে, একটা মেরুদণ্ড তো ইউরোপের ইউনিয়নের মধ্যে তো এখন মেরুদণ্ড খুঁজে পাওয়া মুশকিল। এটা একটা অদ্ভুত যে ইউরোপের দেশগুলোর মেরুদণ্ড কোথায় গেল, এটা একটা প্রশ্ন যে কোথায় গেল তাদের মেরুদণ্ড। একটা কথা বলতে পারে না তারা। সারা পৃথিবীতে মানবাধিকার যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র যা খুশি তাই করছে, হামলা করছে, আক্রমণ করছে, ধ্বংসযজ্ঞ করছে, হাজার হাজার মানুষ খুন করছে। ইউরোপ চুপচাপ, কোনো মানবাধিকার নিয়ে তাদের কোনো কথা নাই। উল্টো আপনার কালকে নিরাপত্তা পরিষদের যে সিদ্ধান্ত, এটা বিশ্বের নাগরিক হিসেবে, বর্তমান সময়ের নাগরিক হিসেবে আমরা লজ্জিত যে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিচ্ছে
যেখানে ইউএস ইসরায়েল আক্রমণ করেছে ইরানকে, সেখানে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিচ্ছে ইরান যেন আক্রমণ বন্ধ করে, এবং এটা মামলা করেছে, এটা আপিল করেছে বাহরাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্ত দিয়েছে। ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের ব্যাপারে কোনো নিন্দা প্রস্তাব হয় নাই। বর্তমানে এই হলো জাতিসংঘ। এখন আমাদের বলা হয় যে জাতিসংঘ বলে একটা জিনিস আছে পৃথিবীতে। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কারোর কোথাও আমরা কোনো মেরুদণ্ড দেখি না। তার মধ্যে যে সমস্ত দেশে মেরুদণ্ড দেখা যায়, যেমন ভেনেজুয়েলা, তারা প্রবল প্রতিবাদ করতো প্যালেস্টাইনের উপরে ইসরায়েলি আক্রমণ, সে ভেনেজুয়েলাকে আক্রমণ করা হয়েছে। ইউরোপের মধ্যে যে দু একটা দেশ এখন দেখাচ্ছে, পর্তুগালের পার্লামেন্টে আমরা শুনলাম হইচই, স্পেন খুব শক্তিশালীভাবে বলেছে, সেখানে তো আমাদের গভর্নমেন্ট যায়। এখন যুক্তরাষ্ট্রের এই চুক্তি অনুযায়ী এই সমস্ত জায়গাতে তো আমরা রপ্তানি করতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। চীন, রাশিয়া, তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে। চীন, রাশিয়ার বাইরেও অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে। কোথায় আমরা সম্পর্ক রাখতে পারবো সেটা যুক্তরাষ্ট্র ঠিক করে দেবে। এখন এক সময় তো উপনিবেশ বলে আমরা একটা জিনিস জানতাম, উপনিবেশেরও এর চাইতে বেশি স্বাধীনতা থাকে। যুক্তরাষ্ট্র যে স্বাধীনতা চুক্তি করেছে, মানে যে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, মানে বাংলাদেশের লোকজন যে চুক্তিটা করেছে, এটা যে পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, এটা উপনিবেশ, একটা ঔপনিবেশিক ব্যবস্থার মধ্যে উপনিবেশের যতটা অটোনমি থাকে সেই অটোনমিও থাকবে না এটার মধ্যে। এইরকম একটা, এটাকে দাসত্বের চুক্তি এই সমস্ত শব্দগুলো আমার কাছে মানে অসম্পূর্ণ মনে হচ্ছে, মানে যথেষ্ট মনে হচ্ছে না। যে এইরকম একটা বিশ্বে যখন জাতিসংঘ বলে একটা জিনিস আছে, WTO বলে একটা প্রতিষ্ঠান আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মুক্তবাজার অর্থনীতি বলে একটা কনসেপ্ট আছে, এবং অর্থনীতির কিছু নিয়ম কানুন আছে, সমস্ত কিছুকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে ঔপনিবেশিক ব্যবস্থার আরো ভয়ঙ্কর একটা চেহারা আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি ধরেন অর্থনীতির ন্যূনতম নিয়ম কানুন কি? একটা সাধারণভাবে কেনাকাটার সিস্টেমটা কি? সিস্টেম হলো কোনো জায়গায় যদি আমি কম দামে জিনিস পাই, সেখান থেকেই তো আমি জিনিস কিনব। কিন্তু আমাকে যদি এটা আপনি বাজারের মধ্যে গিয়ে দেখেন, বাজারের মধ্যে কাউকে যদি বলা হয় যে তুমি যেখান থেকে বেশি দামে তোমাকে কিনতে হবে, তুমি কম দামে কিনতে পারবে না, কারণ এটাই হচ্ছে শান্তি রক্ষার জন্য করতে হবে। সেই লোকটি শান্তি রক্ষার জন্যই কাজ করবে, নাকি উল্টো সে তার যে প্রতিরোধ তৈরি করা সেটা চেষ্টা করবে? তো বর্তমানে বেশি দামে জিনিস কিনতে হবে, তার জিনিস আনতে হবে বাজারে। আমাদের দেশের যত প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত ধরনের প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানের কোনো কার্যকারিতা থাকবে না। আমাদের এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের অস্ত্রের বাজারে পরিণত করতে হবে, তাদের অস্ত্র ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে হবে, এবং তারা পৃথিবীতে যত জায়গায় যুদ্ধ করবে, যত জায়গায় আগ্রাসন চালাবে, যত জায়গায় ঔপনিবেশিক বিভিন্ন ধরনের তৎপরতা চালাবে, সেটার প্রতি তাদের সমর্থন দিতে হবে, এবং সেটার বিরোধিতা যারা করবে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারবো না। এইরকম একটা হাত পা বাঁধা সম্পূর্ণ বন্দি দশার মধ্যে বাংলাদেশকে ফেলে দিল যারা অন্তর্বর্তী সরকার, তাদেরকে তো গণশত্রু বলতে হবে আমাদের। এরা হচ্ছে গণশত্রু, গণশত্রু হিসেবে তাদেরকে বিচার করতে হবে। এই সংসদ নির্বাচনের পরে যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে যে দলগুলো নির্বাচিত হয়েছে তাদেরকে স্পষ্ট করতে হবে যে তারা এই চুক্তির সাথে ছিল না। তারা যে চুক্তি নিয়ে প্রতিবাদ করে নাই সেটা তারা অন্যায় করেছে, এবং তারা যদি নিজেদের আত্মসম্মান বোধ কিংবা বাংলাদেশ যে একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম, এইটা যদি তারা মনে করে, তাহলে তাদের এই চুক্তি বাতিল করার পথ অনুসন্ধান করতে হবে। সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে, শুধুমাত্র বাতিল করার জন্য না, এটা তো বাতিল করতেই হবে। পাশাপাশি এই চুক্তি যারা স্বাক্ষর করেছে তাদেরকে উন্মোচন করার জন্য সংসদে যদি এই চুক্তি উপস্থাপন করতে আপনাদের কারো কোনো সমস্যা হয়, তাহলে আমরা ডক্টর গোলাম রসুল, ডক্টর মোশাহিদা সুলতানা, ডক্টর মাহমির্জা
এবং জ্যোতির্ময় বড়ুয়াকে অনুরোধ করব সংসদে গিয়ে তারা যেন বিষয়গুলো বুঝিয়ে বলেন, সংসদের সদস্যদের সামনে তারা উপস্থিত করেন। আপনাদের যদি প্রয়োজন হয় তারা গিয়ে ব্যাখ্যা করবেন এবং এই ব্যাখ্যা থেকে আপনারা সিদ্ধান্তে আসেন যে আপনারা কি একটা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের জনপ্রতিনিধি, স্বাধীন দেশের একটা রাজনৈতিক দল। যদি তাই হয়ে থাকেন তাহলে এই চুক্তি তো বাতিল করতেই হবে। এই চুক্তির সাথে যারা যুক্ত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমি মনে করি যে বাংলাদেশে তারেক রহমানের যাত্রা শুরু হয়েছে একটা বাক্য দিয়ে। বাক্যটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশে এই চুক্তি এবং চুক্তির সাথে সম্পর্কিত তৎপরতায় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সবার আগে যুক্তরাষ্ট্র। আমরা এই অবস্থার পরিবর্তন চাই এবং মনে করি যে তারেক রহমান যদি সত্যি মনে করে থাকেন যে সবার আগে বাংলাদেশ তিনি সত্যি মিন করেন, তাহলে অবশ্যই এই চুক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, চুক্তি স্বাক্ষরকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এরপরে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর হবে না সংসদে এবং জনগণের মধ্যে ব্যাপক আলোচনা এবং সম্মতি ছাড়া। জাতীয় স্বার্থকে নিশ্চিত না করে, জনস্বার্থ নিশ্চিত না করে, জনসম্মতি নিশ্চিত না করে কোনো চুক্তি স্বাক্ষর হবে না। এই সিদ্ধান্ত ছাড়া সবার আগে বাংলাদেশ স্লোগানটা অর্থহীন বাগাড়ম্বরে পরিণত হবে। আমরা এটা নিশ্চিত দাবি করি সরকারের কাছ থেকে এবং আশা করি বাংলাদেশ যে ভয়ঙ্কর বিপদের মধ্যে বাংলাদেশকে ফেলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, সেই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য আমরা উদ্বেগের মধ্যে আছি। কারণ সেই সময় যারা চুক্তির সাথে ছিল তাদের একজন ব্যক্তি খলিলুর রহমান, তাকেই পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি বলেছেন যে এই শাখা চুক্তিটা তিনি করেছেন, এটা খুব ভালো চুক্তি। চিন্তা করেন, এরকম একটা চুক্তিকে যিনি ভালো বলেন তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি আবার এটাও দাবি করছেন যে বিএনপি জামাত জানত। তো বিএনপি জামাত তো এই এখন প্রধান কাজ হচ্ছে, অন্তত বিএনপি সরকারি দল হিসেবে তাদের প্রধান কাজ হচ্ছে এই বক্তব্য যে ঠিক না এটা প্রমাণ করার জন্য এই চুক্তির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান নেওয়া, স্পষ্ট অবস্থান নেওয়া। এই স্পষ্ট অবস্থান না নিলে এই সবার আগে বাংলাদেশ কথাটার একটা বাগাড়ম্বর ছাড়া আর কিছু থাকবে না। আমরা চাই না সেই অবস্থা আসুক। আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া হোক এবং চট্টগ্রাম বন্দর নিয়েও যেন কোনো ধরনের জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতা, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নিয়ে কোনো ধরনের চুক্তি না করে একটা সবার আগে বাংলাদেশ করতে গেলে সবার আগে বাংলাদেশের জাতীয় সক্ষমতা বাড়াতে হবে। এটা বন্দরের জন্য বাড়াতে হবে, তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাড়াতে হবে, শিক্ষা ক্ষেত্রে বাড়াতে হবে, চিকিৎসা ক্ষেত্রে বাড়াতে হবে। এই জাতীয় সক্ষমতা বৃদ্ধি হচ্ছে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠার ন্যূনতম শর্ত। তো জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করাটাই হচ্ছে বর্তমান সরকারের প্রথম দায়িত্ব। সেই দায়িত্ব তারা পালন করবেন। জনগণের পক্ষ থেকে আমরা সেই দাবি জানিয়ে এবং আশা করি যে অন্যান্য সংগঠন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের সকল স্তরের পক্ষ থেকে এই বিষয়ে সর্বোচ্চ সরল এবং সক্রিয় ভূমিকা থাকবে এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার কাজ এখানে শেষ করছি।